আমরা যে বাড়িতে থাকি সেটি 2 তলা বিশিষ্ট। নিচতলায় আমরা থাকি আর ওপরতলায় বাড়িওয়ালারা থাকে। বাড়িওয়ালার একমাত্র মেয়ে, যার নাম রেহা। দেখতে বেশ সুন্দরী হলেও ব্যবহার পুরাই গুন্ডিদের মতো। সেটা কিভাবে জানলাম? তার পেছনেও কাহিনী আছে। আসলে আমার সাথে মেয়েটার প্রথম যেদিন দেখা হয় সেদিন খুব বৃষ্টি হচ্ছিল, আর ছাদে রেহা বৃষ্টিতে ভিজছিল, যেটা আমি জানতাম না। বৃষ্টি দেখে আমি ছাদের দরজা খুলে ভেতরে আসতেই দেখতে পাই তাকে। তখনই রেহাও আমাকে দেখে। আমাকে দেখেই রেহা বলে, এই ছেলে এখানে কি? মেয়েদের কৌশল দেখতে ভালো লাগে? বেয়াদব ছেলে, মেরে হাত পা ভেঙে দেব। না মানে, একটা পরী হঠাৎ করে মাটিতে নেমে এসে বৃষ্টিতে ভিজছে, তাই দেখতে এলাম এটা আসলেই পরী নাকি মানুষ। নাটক করেন? মতলব কি? আসলে সুন্দরী মেয়ে দেখতে আসলাম আর কি। মেরে আপনার মুখের জিওগ্রাফি পাল্টে দেব, বজ্জাত ছেলে কোথাকার। আমি মুচকি হেসে চলে আসি সেখান থেকে। খোঁজখবর নিয়ে জানতে পারি মেয়েটা খুবই ঠোঁটকাটা স্বভাবের, যাকে বলে গুন্ডি একটা মেয়ে। আর এই মেয়েটা এখন আমার বউ। ওই রাশিক, এদিকে আসো। বারবার কেন ডাকতে হয়? তোমারে কিন্তু মেরে আমি গুড়া গুড়া করে দিব। জলদি আসো বলছি। আসছি, খালি হুমকি দাও কেন? বাড়িওয়ালার মেয়ে বলে কি আমাকে সবসময় ভয় দেখাবা? এমনটা কিন্তু ঠিক না। বেশি কথা বলো না, শাড়ির কুচিটা ধরো। ধরছি। আজকে বায়না ধরেছে সে ঘুরতে যাবে। যাই হোক, সে কিভাবে আমার বউ হলো শুনবেন। সে এক প্রকার জোর করে আমাকে বিয়ে করে। চলেন তাহলে পুরো ঘটনাটা বলি আপনাদের। আমার বাসার ওপরের ফ্ল্যাটে একটা পরী থাকে। একদম পরীর মতোই দেখতে মেয়েটা। মনে হয়, ইস, এই মেয়েটা যদি আমার বউ বা গার্লফ্রেন্ড হতো। কিন্তু আমার সে কপাল নাই, তাই কেবল দূর থেকেই দীর্ঘ শ্বাস ফেলি। পরীটার নাম রেহা। আর এই গল্পটা আমার আর রেহার। আমাদের বাড়ির মেইন গেট সবসময় বন্ধ থাকে। দারোয়ান থাকলে তো কথা নাই, দারোয়ানই গেট খুলে দেয় প্রয়োজনের সময়। কিন্তু যখন দারোয়ান থাকে না, তখন বাড়ির লোকজন বেশ বিপদেই পড়ে। দুপুরের দিকে দারোয়ান সাধারণত থাকে না, সেদিনও ছিল না। ভাগ্যিস ছিল না বলেই রেহার সাথে দেখা হলো। রেহা আমাদের ওপরের ফ্ল্যাটে থাকে, বাড়িওয়ালার একমাত্র মেয়ে। এক কথায় বলতে গেলে রেহা দেখতে ভয়াবহ রকমের সুন্দর। আর সুন্দর বলেই সবসময় খুব মুডে থাকে বলতে সবসময় মুখে একটা বিরক্তির ছাপ, যেন সব কিছুর ওপর সবার ওপর সে বিরক্ত। আমি আজ পর্যন্ত রেহাকে কখনো হাসতে দেখিনি, জানি না কখনো দেখব কি না। তখন কেবল ক্যাম্পাস থেকে ফিরেছিলাম। বাড়ির সামনে এসে দেখি রেহা দাঁড়িয়ে আছে গেটের সামনে। অ্যাজ ইউজুয়াল মুখে একরাশ বিরক্তি। পাশে এক রিকশাওয়ালা তার রিকশা নিয়ে অপেক্ষা করছে। তবে রেহাকে দেখে মনে হচ্ছে আজ অন্য দিনের থেকে যেন সে বেশি বিরক্ত। রেহা গেটের সামনে দাঁড়িয়ে বারবার কলিং বেল চাপছিল। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, একটু দূরে ওর কাণ্ড দেখছি। আফামনি, আমার ভাড়াটা দিয়া দেন, চইলা যাই। আরে আশ্চর্য, ভাড়া দেব থেকে? আপনাকে বলিনি আমার ব্যাগ ছিনতাই হয়ে গেছে? বাসা থেকে টাকা দিতে হবে। কিন্তু গেট তো কেউ খুলে না, সারাদিন কি বসে থাকবার পারি? বসে থাকেন, আপনার ভাড়া আপনি পেয়ে যাবেন। রেহা এবার আমার দিকে তাকালো, বলল, আমি আমার চাবিটা আনতে ভুলে গেছি। আমি অনেকক্ষণ ধরে বেল বাজাচ্ছি, কেউ আসছে না। আপনি কি একটু দেখবেন আপনার বাসা থেকে কেউ আসে কিনা? মনে হয় কারেন্ট নাই। তাহলে এবার সে কি করি? রেহাকে আবার অস্থির মনে হলো। আমি বললাম, আর একটা উপায় কি আছে? কি? আপনি একটু সরে আসেন, আমার কাছে চাবি আছে। রেহাকে আমার ওপর বিরক্ত মনে হলো, অনেকটা বিরক্তি নিয়ে বলল, আপনার কাছে চাবি আছে? চাবি ছিল তো এতক্ষণ দাঁড়িয়েছিলেন কেন? প্রথমে বলা যেত না? আপনি এত চেষ্টা করে চলেছেন যে আসলে আমি সুযোগই পাইনি।
আপনি যেভাবে বিরক্ত মুখে কলিং বেল টিপছিলেন বলতে সাহস হয়নি। আমার কথা মনে হলো রেহার পছন্দ হলো না। বলল, হয়েছে, ঠিক আছে, দরজা খুলুন এখন। খানিকটা হুকুমের মতো শোনালো। আমাকে যে এভাবে হুমকি দিল। আচ্ছা, এবার যদি গেট না খুলি? একবার মনে হলো বলি যে আমার চাবি আমি খুলব না, আপনার চাবি আপনি নিয়ে আসুন গিয়ে, কিন্তু তা বলা হলো না। গেট খুলে দিলাম। রেহা ভেতরে চলে গেল। আমি রিক্সাওয়ালাকে ভাড়া দিয়ে দিলাম। তাকে দেখলাম রেহা সিঁড়ি ঠেলে ওপরে উঠল। আমি এগিয়ে গিয়ে সিঁড়ির মধ্যখানের ফাঁক দিয়ে উকি মারলাম ওপরে। দেখি রেহাব তখনও বাসার কলিং বেল চেপেই যাচ্ছে, চিরপরিচিত বিরক্ত মুখে। আমি যে রেহাকে দেখছি সেটা ও হয়তো টের পেয়েছে। দেখলাম রেহাও সিঁড়ির ফাঁকা জায়গা দিয়ে আমার দিকে কেমন বিরক্ত চোখে তাকিয়ে আছে। আমি তাড়াতাড়ি বললাম, দেখুন, আপনার ঘরে চাবি কিন্তু আমার কাছে নাই, আগে থেকে বলে দিলাম। রেহার মনে হয় ঠাট্টাটা পছন্দ করল না। সুন্দরীরা খুব একটা ঠাট্টা পছন্দ করে না। আজও তার প্রমাণ পেলাম। ও কিছু বলার আগেই আমি ঘরে ঢুকে পড়লাম। কিছুক্ষণ পর দরজায় কড়া নাড়ল। দরজা খুলে দেখি রেহা। আমি দরজা খুলতেই আমার দিকে 50 টাকা বাড়িয়ে দিয়ে বলল, আপনি রিক্সা ভাড়াটা দিয়েছেন, এই নিন। আমি খানিকটা অবাক হলাম, ভান করলাম আর কি। বললাম, কি করছেন এসব? আর কই আমি দিলাম? আমি দেইনি তো। দেখুন, আমি জানি ভাড়াটা আপনিই দিয়েছেন, নিন। আমি কারো কাছে ঋণী থাকতে পছন্দ করি না। আমি টাকাটা নিলাম। টাকা দিয়ে রেহা ঘুরে চলে যাচ্ছিল। এমন সময় আমি ডাকলাম ওকে, শুনুন। রেহা ঘুরে দাঁড়ালো। বলেন। একটা কথা বলবো, শুনবেন? জি। রেগে যাবেন না তো? বললে বলেন, না হয় আমি যাচ্ছি। সবসময় এমন বিরক্তি মুখে না থেকে তো একটু হাসতেও তো পারেন। হাসলে তো আপনাকে মন্দ দেখাবে না, আপনি এমনিতেই অনেক সুন্দর। রেহা কিছু বলল না, পিছন ফিরে দোতলায় চলে গেল। আমিও দরজা বন্ধ করে দিলাম। রেহাকে আমি পছন্দ করি অনেক আগে থেকেই। ঘুরিয়ে পেঁচিয়ে এত কিছু বলি, কিন্তু মেয়েটা কোনো পাত্তাই দেয় না কখনো। আজও একটু চেষ্টা করলাম আমার ভালো লাগা বোঝানোর জন্য। পরদিন ওর সাথে দেখা হওয়ার পর মনে হলো সে আমাকে চেনেই না। বুঝলাম অন্য দিনের মতো আজও আমার চেষ্টা বৃথা গেছে। একটু মন খারাপ হলো আমার। আচ্ছা, আমি যে ওর সাথে এত ইনিয়ে বিনিয়ে কথা বলি, ও কি কিছুই বোঝে না? ওর এমন বেপাত্তা ব্যবহারে আমি নিজের মনকে বোঝাতে শুরু করলাম যে ওর সাথে আমার কিছুই সম্ভব না। ওকে যে রোজ দেখতে পাচ্ছি এই যথেষ্ট। এভাবেই দিন চলে যাচ্ছিল। তারপর আবার একদিন রেহার সাথে আমার কথা বলার সুযোগ এলো। রাতের বেলা। সেদিন রাতের বেলা কারেন্ট চলে গিয়েছিল। গরমকাল, প্রচণ্ড গরম পড়েছে। কারেন্ট গেলে ঘরে ঢোকা দেয়, কারেন্ট গেলে ঘরে টেকা দেয়। তাই ছাদে এসেছিলাম হাওয়া খেতে, কিন্তু হাওয়া খেতে এসে যে হাওয়া টাইট হয়ে যাবে বুঝতে পারিনি। যখনই ছাদে পা দিলাম, ছাদের একেবারে কোনায় একটা সাদা অবয়ব। এই বিজ্ঞানের যুগে বলতে লজ্জা লাগছে, কিন্তু নিজের চোখকে কিভাবে অবিশ্বাস করি। সাদা পোশাক পরে দাঁড়িয়ে আছে কেউ যেন। আমি ভয়ে কাঠ হয়ে গেলাম। ঘুরে পিছনে যাব তারও পারছি না, পাটা যেন ছাদের সাথে লেগে গেছে। ভয়ের ঠেলায় একেবারে জমে বরফ হয়ে গিয়েছে আমি। কি করব ভাবছি, এমন সময় লক্ষ্য করলাম সাদা অবয়বটা আমার দিকেই এগিয়ে আসতেছে। আকাশে চাঁদ নেই, চারিদিকে আলোর ছিটে ফোঁটা নাই, একদম ঘুটঘুটে অন্ধকার। তবুও বোঝা যাচ্ছে ওটা এদিকেই আসছে। আর একটু এগিয়ে আসলে বুঝতে পারলাম অবয়বটা আসলে একটা মেয়ের। তার মানে পেতনি। ভয়ে আরও শ্বাস বন্ধ হয়ে আসার অবস্থা। চিৎকার করতে যাব এমন সময় পেতনিটা বলে উঠল, ভয় পেয়েছেন? চিৎকার গলাতেই আটকে গেল। আরে, এটা তো পেতনি না, রেহার গলা। খামোখায় আমি এত ভয় পাচ্ছিলাম। ধুর ধুর, কোনো মতে বললাম, না, আমি কেন ভয় পেতে যাব?
ভয় পাইনি। কিন্তু নিজের আওয়াজটা নিজের কাছেই অদ্ভুত শোনালো। রেহা খিলখিল করে হেসে উঠল। ওর হাসি শব্দে রাতের নীরবতা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আশ্চর্য, এই গম্ভীর মেয়েটাকে এর আগে কোনোদিন এভাবে হাসতে দেখিনি। কোনো মতে হাসতে হাসতে বলল, সত্যি পাননি ভয়? আসলে সত্যিই ভয় পেয়েছিলাম। এভাবে আপনাকে এখানে আশা করিনি, তার ওপর আবার এত রাতে, তাও আবার সাদা পোশাকে। যেই গরম পড়েছে তার উপর কারেন্ট নেই, ঘুম আসছিল না, তাই এখানে এসেছি। রাতেই এই নীরবতা আমার অনেক ভালো লাগে। তাছাড়া আমার মনটা খানিকটা অস্থির। এত রাতে অস্থিরতা ঠিক করতে এখানে এসেছেন? তা কেন অস্থির? কি আর বলবো, কিছু না, এমনিতেই। রেহা একটা দীর্ঘ শ্বাস ফেলল। আমি শুধু ওর দিকে তাকিয়ে থাকলাম। অন্ধকার হলেও ওর চোখ মুখগুলো আমি স্পষ্ট বুঝতে পারছি। এভাবে নিচ থেকে আগে কখনোই রেহা আমার সাথে কথা বলেনি। ভালো লাগছে আমার। রাশিক সাহেব, বলুন। আপনার কি মনে আছে আপনি আমাকে একটা কথা বলেছিলেন? কি কথা? বলেছিলেন না যে আমাকে হাসলে মন্দ দেখাবে না? বলেছিলাম। তাতে কি হয়েছে? কিছুই না, কিন্তু এভাবে কেউ কখনো আমাকে বলেনি। আমার মনে একটু আশার আলো জ্বলে উঠল। হয়তো আমার গতদিনের কথাটা ওর মনে একটু হলেও নাড়া দিয়েছে। মনে মনে সাহস পেলাম একটু। হয়তো এখন আমার মনের কথাটা আমি বলতে পারবো। আমরা পাশাপাশি দাঁড়িয়ে আছি। রেহা, আপনাকে আমি কিছু কথা বলতে চাই, যেটা আমার জন্য বলা খুবই গুরুত্বপূর্ণ। জি বলুন। জানি না আপনি কিভাবে নেবেন কথাগুলো, কিন্তু আমি আলতো করে রেহার এক হাত নিজের হাতের মুঠোয় নিলাম। রেহা, তুমি জানো, কিছু অনুভব শব্দ দিয়ে বোঝানো যায় না। কিছু নাম মনে পড়লেই বুকের ভেতর কেমন একটা ঢেউ ওঠে। নামটা যদি হয় রেহা, তাহলে সেই ঢেউগুলো যেন সমুদ্র হয়ে যায়। আমি জানি না তুমি এখন কি ভাবছ। হয়তো কথাগুলো শুনে তোমার রাগ নয়তো হাসি পাবে, কারণ আমি ছাড়াও তোমাকে হয়তো অনেকে প্রপোজ করেছে। কিন্তু আমার মনের গভীরতা কোনো হাসির কিংবা তাচ্ছিল্যের খোরাক নয় রেহা। এটা এমন একটা তলহীন সমুদ্র যার নিচে তুমি ছাড়া কিছুই নেই। তোমায় ভালোবাসি, এই বাক্যটা খুব সহজ, খুব ছোট, কিন্তু জানো, এই দুইটা শব্দে আমি প্রতিদিন 100 বার মরি, আবার তোমার কথা ভেবে বেঁচে উঠি। রেহা, আমি চাই তুমি আমার সাথে প্রতিদিনের সকাল হও, প্রতিদিনের রাতের শেষ চিন্তাটা হও। আমি চাই তোমার চোখে আমার জন্য নীরব ভালোবাসা তৈরি হোক, আর সেটা একটা সময় আমার ছোঁয়ায় চিরতরে মুখ ফুটে বেড়ে আসুক। তুমি কি জানো, তুমি না থাকলে আমার সব কিছু থেকেও কিছুই থাকে না। তুমি আমার ভেতরের সেই শূন্যতাকে পূর্ণ করে দাও, যে শূন্যতা আমি বহুদিন ধরে লুকিয়ে রেখেছিলাম। আমি জানি না তুমি হ্যাঁ বলবে কি না, কিন্তু এটুকু জানি, এই পৃথিবীর সব প্রাপ্তির বিনিময়েও যদি তোমাকে না পাই, তবে আমি তোমার অপেক্ষায় জীবন কাটিয়ে দেব। কারণ তুমি ছাড়া কিছুই চাওয়া হয় না এখন আর। তুমি কি পারবে আমায় ছেড়ে থাকা? পারবে কি আজকের বলা আমার কথাগুলো ভুলে যেতে? পারবে কি চোখ বন্ধ করলে আমার নামটা শুনতে? আমি তোমায় চাই, শুধু একজন মানুষ হিসেবে নয়। চাই যেন প্রতিদিন তোমার পাশে ঘুম ভাঙে, তোমার চোখে দিন শুরু হয়, তোমার হাসিতে জীবন শেষ হোক। তুমি শুধু একবার বলো রেহা, তুমি আমার হয়ে যাবে। আমি একজন পাগল যে তোমার নামটা শুনলেই স্বপ্ন দেখতে শুরু করে। উত্তরের অপেক্ষাতে রইলাম। জানি না কিভাবে আমি এত কিছু বললাম, নিজেই অবাক হয়ে গেলাম, কিন্তু অবশেষে সবটা বলেই ফেললাম। অন্ধকারে দেখতে পাচ্ছি না, তবে ও মেরে গেছে তা বুঝতে পারছি আমি। অনেক সময় পর রেহা বলল, রাশিক, আপনার প্রপোজ করার ধরনটা আমার ভালো লেগেছে, তবে আমি খুব রকচটা টাইপের মেয়ে, তার উপর তোমার সিনিয়র আমি। এসব প্রেমেও আমার কোনো ইন্টারেস্ট নেই। মোর ওভার, প্রেম করলে ওসব ন্যাকামি ফ্যাকামি করতে হয়, ওসব আমার দ্বারা সম্ভব না।
বাবু, সোনা, কেয়ার করা, সারাদিন খোঁজ খবর নেওয়া, হেন তেন, এত আমার পোষায় না। তো এসব কথা ভাবা বাদ দিন রাশিক সাহেব। আমাদের বাড়ি ভাড়া থাকেন, ভালো কথা, কিন্তু আর কখনোই এসব ঘুরিয়ে পেঁচিয়ে প্রপোজ করবেন না। কথাগুলো খুব সহজভাবে রেহা বলল, কিন্তু আদৌ যতটা সহজভাবে বলল তত সহজভাবে আমি মানতে পারলাম না। ভীষণভাবে কষ্ট পেলাম। আমার মনে কথাগুলো ওর মনে একটু নাড়া দিল না। রেহা যদি উল্টাপাল্টা কিছু বলেও চলে যেত তৎক্ষণাৎ, তাহলেও হয়তো এত কষ্ট পেতাম না। কিন্তু রেহা ঠান্ডা মাথায় এত কিছু বলার মাধ্যমে আমার ভালোবাসাকে তাচ্ছিল্য করে চলে গেল, আমার অনুভূতিগুলোকে নিয়ে রসিকতা করলো। এসব আমি নিতে পারলাম না। রেহার কাছে খুব ছোট মনে হতে শুরু করলো। আসলেই তো আমি তো শুধুমাত্র একজন ভাড়াটিয়া। এরপর থেকে আমি রেহাকে এড়িয়ে চলতে শুরু করি। একই বাড়িতে থেকেও যেন ও নেই এমনভাবে চলি। ও সামনে আসলেও কখনো কথা বলতে যায়নি। আর কতই বা ছ্যাঁচড়া হব। আর কিছুদিন এভাবেই গেল, কিন্তু কিছুদিন পর আমি একটা পরিবর্তন দেখতে পেলাম। রেহা আমাকে দেখলে আমার দিকে তাকিয়ে থাকে। কয়দিন পর থেকে কথা বলতেও চাই, খেয়াল করলাম, কিন্তু আমি এড়িয়ে গেলাম। আর মায়া বাড়াতে চাই না আমি। এমনই একদিন বাসা থেকে বের হচ্ছি, রেহা আমার পথ আটকে দাঁড়ালো। কি ব্যাপার? কি? কি হয়েছে আপনার? কি বলছেন? আমার কি হবে আবার? আপনি আমাকে এড়িয়ে চলেন কেন? আমি আপনাকে এড়িয়ে চলবো কেন? কে আপনি যে এড়িয়ে চলবো? সরেন, আমার কাজ আছে। আমার কথায় রেহা অনেক রেগে গেল। বুঝতে পারছিলাম ইগোয়ালা মানুষের ইগোতে লেগেছে, কিন্তু এতে আমার কিছুই করার নেই। ওকে এড়িয়ে চলে গেলাম। এরপর কিছুদিন পর ছাদে ছিলাম বিকেলে। তখন রেহা ছাদে আসে। এসেই আমাকে জেরা শুরু করে। এই, আপনি আমার সাথে কথা বলেন না কেন? তাতে আপনার কি? শোনেন, আমাকে মোটেও এভাবে ইগনোর করবেন না। এসব কিন্তু আমার একদমই সহ্য হয় না। তাতে আমার কি? রেহা এবার ভীষণ রেগে গেল। এসে আমার কলার চেপে ধরল। শোন, আমার ধৈর্যের পরীক্ষা নিবি না একদম, খুন করে ফেলবো তোকে। রাগাবি না আমাকে একদমই। এরপর যদি ইগনোর করেছিস। এই বলে রেহা কিছুক্ষণ ওভাবেই ধরে রাখলো, তারপর হিসিস করতে করতে চলে গেল ছাদ থেকে। আমি ওভাবেই চমকে দাঁড়িয়ে থাকলাম। এটা কি হলে রে বাবা? এ কি সাংঘাতিক মেয়ে! আমি সিদ্ধান্ত নিলাম বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাব। বাসা খুঁজতে শুরু করলাম, কিন্তু যতদিন থাকবো ততদিন ঘরবন্দি অবস্থায়। বাড়ি ছাড়ার কথা বাড়িওয়ালাকে জানিয়ে দিলাম। বাবা মাকেও বুঝিয়ে রাজি করেছি। এখন বাসা পাওয়ার অপেক্ষা খালি। এই ঘটনার প্রায় 10 দিন পর আমার একটা কল আসলো। কল রিসিভ করে অনেক অবাক হলাম। আরে, এ তো রেহা। কি রে, কথা বলিস না কেন? কখন থেকে হ্যালো হ্যালো করছি। হ্যাঁ, মানে শুনছি, বলুন। এখনই তোরে একটা ঠিকানা দিব। তুই পাঞ্জাবি পরে সুন্দর মতো এখানে এসে পড়বি। কথা না শুনলে আমি আত্মহত্যা করব বলে দিলাম। সোজা চলে আয়। বলে ফোন কেটে দিল। আর তখনই একটা ঠিকানার মেসেজ এলো। জায়গাটা বেশি দূরে নয়। আমিও তৈরি হয়ে চলে গেলাম। গিয়ে একটা শক খেলাম। জায়গাটা কাজী অফিস, আর রেহা বসে যে দাঁড়িয়ে আছে তার সামনে। আমাকে দেখেই সোজা আমার কাছে এসে হাত টেনে কাজী অফিসে নিয়ে গেল আর বলল, এখন যদি বিয়ে না করিস তবে সুইসাইড নোটে তোর নাম সহ সমস্ত ডিটেলস লিখে দিব। চুপচাপ চলো। আমার আর কি, আমি তো আগে থেকেই ওকে ভালোবাসি। এখন ওকে সোজা বউ হিসেবে পেলে কি আমি আর অমত করব? করে ফেললাম বিয়ে। হয়ে গেল বাড়িওয়ালার সিনিয়র গুন্ডি মেয়েটা আমার বউ। যদিও পরিবারে একটু ঝামেলা হয়েছিল, তা আমার গুন্ডি সুন্দরী বউই সামলে নিয়েছে। গল্পটি এ পর্যন্তই। আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর পুরো গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।